সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। জামাত ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা। পবিত্র মাহে রমজান এবং ঈদের পরে দলীয় নেতা কর্মীদের সক্রিয় করতে একের পর এক নানা কর্মসূচি দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার 19 এপ্রিল গণসংযোগ পক্ষের উদ্বোধন করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এই গণসংযোগ চলবে আগামী 3 মে পর্যন্ত। এরপর থাকবে শালককে প্রার্থিতা প্রত্যাহার করতে বললেন প্রতিমন্ত্রী পলক। নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুৎফুল হাবিবকে প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছেন তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার 19 এপ্রিল মোবাইল ফোনে তাকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। প্রার্থী লুৎফুল হাবিব প্রতিমন্ত্রী পলকের শালক। এরপর জানাবো নির্বাচন করবেন যুবল মহিলা লীগের নেত্রী। আলোচনায় 3.5 কোটি টাকার বাড়ি। এবারে জানাবো শহরে কৃষক লীগের প্রয়োজন আছে বলে আমি মনে করছি না, বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে 7 দিনের ডিজি হয়ে হাতিয়ে নেন 7.5 কোটি টাকা। অসুস্থতার কারণে গত বছরের 22 থেকে 30 নভেম্বর পর্যন্ত ছুটিতে ছিলেন ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ডিজি। সেই 9 দিন অধিদপ্তরের শীর্ষ পদের ভারপ্রাপ্ত দায়িত্ব ছিলেন অতিরিক্ত মহাপরিচালক সেলিমা লুবা। এরই মধ্যে অবশ্য 2 দিন ছিল সাপ্তাহিক ছুটি, ফলে সেলিনা লুবা ভারপ্রাপ্ত ডিজির দায়িত্ব পালন করেন মাত্র 7 দিন। আর এইটুকু সময়ের মধ্যে আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন তিনি। ভারপ্রাপ্ত দায়িত্বকালে একদিনেই সার করেছেন মাল্টিপল পাসপোর্টের 500 ফাইল। নানা কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রতিটি ফাইল অনুমোদনের জন্য নিয়েছেন 1.5 থেকে 2 লক্ষ করে টাকা। সব মিলে এই কর্মকর্তা হাতিয়ে নিয়েছেন কমপক্ষে 7.5 কোটি টাকা মাত্র 7 দিনে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের এনফোর্সমেন্ট টিম সেলিমা বানুকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের ইহুদিবাদী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে আইসিসি। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। অদূর ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে বলে ইতিমধ্যে এই গ্রেপ্তারি পরোয়ানা জরুরি বৈঠক করেছে নেতানিয়াহু। শুক্রবার 19 এপ্রিল ইসরায়েলি টিভি চ্যানেল 12 এবং সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলে এসব তথ্য জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। জামাতের নতুন কর্মসূচি ঘোষণা। পবিত্র রমজান এবং ঈদের পরে দলের নেতাকর্মীদের সক্রিয় করতে একের পর এক নানা কর্মসূচি দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এরই ধারাবাহিকতা আজ শুক্রবার 19 এপ্রিল গণসংযোগ পক্ষের উদ্বোধন করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এই গণসংযোগ চলবে আগামী 3 মে পর্যন্ত। বাংলাদেশ জামাতে ইসলাম রাজপথের আন্দোলনে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ইসলামের সমহান আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। পাড়া প্রতিবেশী, সহকর্মী, আত্মীয় স্বজন কেউই আমাদের দাঁতের বাইরে থাকবে না। আর সর্বপ্রথম দাঁত হবে নিজের নফসের প্রতি। আমাদের কথা এবং কাজে যেন অমিল না থাকে সেটা মানুষকে করতে বলবো, সেটা যেন আমি নিজে আমল করি, তারপর মানুষকে বলি। ইসলামী আন্দোলনের প্রতিটি জনশক্তির কথাবার্তা, লেনদেন, সামাজিক কাজকর্ম আল্লাহর দিন বা কোরআন অনুযায়ী হতে হবে। যতই বাধা আসুক আমরা ইকামাতে দিনের কাজ চালিয়ে যাব। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে। জনকল্যাণমূলক কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে, তাহলেই আমাদের দাওয়াত কার্যকর হবে। শুক্রবার 19 এপ্রিল বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অনলাইন মাধ্যম জুম, ইউটিউব এবং ফেসবুক লাইভে ঈদ পুনর্মিলনী এবং গণসংযোগ পক্ষের উদ্বোধনে এসব কথা বলেছেন তিনি। শালককে প্রার্থিতা প্রত্যাহার করতে বললেন প্রতিমন্ত্রী পলক। নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুৎফুল হাবিবকে প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার 19 এপ্রিল মোবাইল ফোনে তাকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। প্রার্থী লুৎফুল হাবিব প্রতিমন্ত্রী পলকের শালক। এদিকে অপহরণ এবং মারধরের ঘটনায় শুক্রবার রাতে লুৎফুল হাবিবকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কারণ দর্শানোর
বসানোর নোটিশ দেওয়া হয়েছে। এসব কথা নিশ্চিত করেছে সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, লুৎফুল হাবিবের প্রার্থিতা প্রত্যাহারের ব্যাপারে প্রতিমন্ত্রীর নির্দেশও একটি কারণ দর্শানো নোটিশ প্রস্তুত করা হচ্ছে। শুক্রবার রাতে লুৎফুল হাবিবকে নোটিশটি পাঠানো হবে। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়ে আগামীকাল শনিবার লুৎফুল হাবিবকে আরও একটি চিঠি পাঠানো হবে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন লুৎফুল। প্রার্থিতা প্রত্যাহারে দলীয় এই নির্দেশনা অমান্য করলে লুৎফুলের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাকে দল থেকে বহিষ্কারও করা হতে পারে। এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ করে মারধরের ঘটনায় নির্বাচন কমিশন ইসি প্রতিমন্ত্রীর শালক লুৎফুল হাবিবকে তলব করেছে। উপজেলা আওয়ামী লীগের নোটিশে 15 এপ্রিল জেলা নির্বাচন অফিসের সামনে থেকে প্রতিমন্ত্রী প্রার্থী দেলার হোসেনের মনোনয়নপত্র জমাদানে বাধা, মারধর এবং অপহরণের ঘটনার কথা তুলে ধরে আগামী 3 দিনের মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে লুৎফুল হাবিবকে ফোন দিলেও কল না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ দেলার হোসেনকে দেখতে যায় সিংড়া সংসদ সদস্য এবং তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। প্রতিমন্ত্রী বলেন, চেয়ারম্যান প্রার্থী দেলার হোসেনকে অপহরণ এবং মারধরের ঘটনায় আমি লজ্জিত, দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের সুষ্ঠু বিচার করা হবে। এর আগে প্রতিমন্ত্রী শালক লুৎফুল হাবিবের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলার হোসেন গত সোমবার বিকেলে অনলাইনে দাখিল করা মনোনয়নপত্রের অনুলিপি নাটোর জেলা নির্বাচন কার্যালয়ে জমা দিতে যান। সেখানে থেকে প্রতিমন্ত্রী এবং তার শালক লুৎফুল হাবিবের ঘনিষ্ঠরা দেলার হোসেনকে অপহরণ করে শারীরিক নির্যাতন করে অচেতন অবস্থায় নিজ বাড়ির সামনে ফেলে যায়। পরে দেলার হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেও আইসিইউতে নেওয়া হয়। নির্বাচন করবেন যুব মহিলা লীগ নেত্রী, আলোচনায় 3.5 কোটি টাকার বাড়ি। উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আগ মুহূর্তে 3.5 কোটি টাকার বিলাসবহুল বাড়ি বাবাকে দান করেছেন মাদারীপুরের যুব মহিলা লীগ নেত্রী ফারজানা নাজনীন। গত 9 এপ্রিল মাদারীপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে হেবা ঘোষণার মাধ্যমে এ জমি দান করা হয়। ফারজানা নাজনীন মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করে যাচাই বাছাই টিকেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের পেছনে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন অত্যাধুনিক 3তলা বাড়ি, যা নির্মাণে ব্যয় করা হয়েছে 3 থেকে 3.5 কোটি টাকা। মাদারীপুর পৌরসভার 111 নং শকুনি মৌজার 387, 388 ও 289 নং দাগে 7% জমির উপর নির্মিত হয়েছে বিলাসবহুল এই বাড়িটি। এই সম্পত্তির মালিক ফারজানা নাজনীন, তার মেয়ে তাসনিম জাহান মিম ফারজানা এবং নাজনীন তার বাবা কুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেনের নামে গত 9 এপ্রিল 237 নং দলিলে হেবা ঘোষণার মাধ্যমে মালিকানা পরিবর্তন করেন। পরে দাখিল করেন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র। নির্বাচনে হলফনামায় সম্পত্তি কম দেখাতেই বাবার নামে লিখে দেন কয়েকশো কোটি টাকার জমি। মাদারীপুর পৌরসভা কর্তৃপক্ষ সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশ সরকারের সর্বশেষ ভূমি জরিপ BRS রেকর্ডের সংশ্লিষ্ট দাগ এবং খতিয়ানে ডোবা থাকায় ভবন নির্মাণ ঝুঁকিপূর্ণ মনে করায় অনুমোদন দেওয়া হয়নি। ওই জায়গায় ভবন নির্মাণের জন্য পৌরসভা কর্তৃপক্ষের কাছে লিখিত অনুমোদন চাইলেও সর্বশেষ পৌরসভার সার্ভেয়ার ইঞ্জিনিয়ার সহ বিশেষজ্ঞরা দেননি কোনো অনুমোদন। পরে ফারজানা নাজনীন ক্ষমতার অপব্যবহার করেই এই ভবন নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেত্রী ফারজানা নাজনীনের নির্বাচনে দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের হলফনামায় তিনি ব্যবসা থেকে বাৎসরিক আয় দেখিয়েছেন 3 লক্ষ টাকা। ব্যাংকে জমা আছে মাত্র 2000 টাকা, যার নগদ অর্থ 4.5 লক্ষ টাকা উল্লেখ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন মাদারীপুরের উপপরিচালক আতিক রহমান বলেছেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসলে তদন্তপূর্ব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাড়ি নির্মাণের অর্থ যোগানের বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে। শহরে কৃষক লীগের প্রয়োজন আছে বলে মনে করি না, বলছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কৃষক লীগের ধানমন্ডি শাখা, বনানী শাখা, গুলশান শাখা, বাড়িধারা শাখা এসবের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এক সময় এমনও ছিল যে কুয়েতে, কাতারে, সৌদি আরবে, আমেরিকায় কৃষক লীগ ছিল। শুক্রবার 19 এপ্রিল বিকেলে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। কৃষক লীগের
সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার টিটুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের কৃষি এবং সম্ভাগ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরিদুন নাহার লাইলি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মী সহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু। 1972 সালে 19 এপ্রিল কৃষক লীগ প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু কৃষক নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাদকে কৃষক লীগের কমিটির গঠনের দায়িত্ব দেন। তিনি বঙ্গবন্ধুর নির্দেশনায় ব্যারিস্টার বাদল রশিদকে সভাপতি এবং আব্দুর রবকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করেছিলেন।